ডক্টর ভার্মান চশমার ফাঁক দিয়ে তাকিয়ে আছেন। লিলিয়ানের মনে হলো তিনি হাসি চেপে রাখার চেষ্টা করছেন, যে কোনো মুহূর্তে হেসে ফেলবেন, হাসবেন তাহেরের মতো শব্দ করে। লিলিয়ান খুব লজ্জায় পড়বে। সেরকম কিছু হলো না। ডক্টর ভার্মান হাসলেন না, চোখ থেকে চশমা খুলে ফেলে কাঁচ পরিষ্কার করতে করতে বললেন, তুমি আবার দুঃস্বপ্ন দেখেছো? হ্যাঁ, মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখা তো খুব স্বাভাবিক লিলিয়ান। আমরা সুন্দর স্বপ্ন যেমন দেখি, দুঃস্বপ্নও দেখি। ডক্টর ভার্মান, আমি তা জানি, কিন্তু আমার স্বপ্ন অন্যরকম। অন্যরকম বলতে কি বোঝাচ্ছ? আপনাকে ব্যাখ্যা করতে পারবো না, তবে আমার মনে হয় স্বপ্নে কেউ আমাকে কিছু বলার চেষ্টা করছে। তুমি ঠিকই ধরেছ, স্বপ্নে কেউ তোমাকে কিছু বলার চেষ্টা করছে। এটা ঠিক, অবশ্যই বলার চেষ্টা করছে। সেই কেউটা হচ্ছে তুমি নিজে। তোমার নিজের সাবকনসিয়াস মাইন্ড তোমার কনসিয়াস মাইন্ডকে তথ্য দিতে চাইছে। ডক্টর, তা কিন্তু না। তাহেরের মহাবিপদ সম্পর্কে আমাকে কেউ একজন সাবধান করছে। ডক্টর ভার্মান এবার হাসলেন, তবে শব্দ করে না, নিঃশব্দে। শিশুদের প্রবোধ দেয়ার জন্যে বড়রা যেমন হাসে তেমন হাসি। শোনো লিলিয়ান, ছেলেটা সম্পর্কে তোমার নিজের মধ্যেই এক ধরনের ভয় আছে। সেই ভয় হচ্ছে ছেলেটিকে হারানোর ভয়। এই ভয়ের উৎপত্তি হলো ভালোবাসায়। কাউকে গভীরভাবে ভালোবাসলেই এই ভয় তৈরি হয়। মনে হয় একসময় ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে যাবে। তখন আমার কি হবে? অবচেতন মনে ধীরে ধীরে ভয় জমা হতে থাকে। তোমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আপনাকে আমি বোঝাতে পারছি না। আমি স্বপ্নে তাহেরদের প্রাচীন বসতবাড়ি স্পষ্ট দেখেছি। আমি সে বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলাম। তুমি তোমার কল্পনার একটি বাড়ির লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠছিলে। ডক্টর ভার্মান, আমি কিন্তু নিশ্চিত জানি একদিন ওই বাড়িতে আমরা যাব। তাহের ভয়ঙ্কর বিপদে পড়বে। যদি জানো তাহলে ওই বাড়িতে যেও না। আমাদের যেতেই হবে, এটা হচ্ছে নিয়তি। যা ঘটবার তা ঘটবেই। লিলিয়ান, তুমি তোমার নিজের যুক্তিতে আটকা পড়ে যাচ্ছ। যা ঘটবার তা যদি ঘটে, তাহলে তোমাকে স্বপ্নে সাবধান করার প্রয়োজন কি? লিলিয়ান চুপ করে রইল। ডক্টর ভার্মান শান্ত গলায় বললেন, তুচ্ছ জিনিস নিয়ে এত ভেবো না। তুচ্ছ জিনিসকে তুচ্ছ করতে শেখো। লিলিয়ান উঠে দাঁড়ালো। তার গলায় বলল, আমি ওদের বাড়ি স্বপ্নে সত্যি দেখেছি। দেখা মাত্র চিনতে পারবো, লোহার প্যাঁচানো সিঁড়ি। লিলিয়ান, আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ঘুমোতে যাবার 1 ঘন্টা আগে 2টা ট্যাবলেট খাবে। মনে থাকবে? থাকবে। ডক্টর ভার্মান নিশ্চয়ই খুব কড়া ঘুমের ওষুধ দিয়েছেন। ওষুধ খাবার পরপর লিলিয়ানের মনে হলো সে তলিয়ে যেতে শুরু করেছে। কোনো গভীর খাদে পড়ে গেছে, নিচে নেমে যাচ্ছে। অতি দ্রুত নেমে যাচ্ছে। খাটটা অন্ধকার এবং শীতল। লিলিয়ানের ভয় করতে লাগলো। মনে হয় এই ঘুম তার আর ভাঙবে না। কেউ ভাঙাতে পারবে না। সে বিরাট এই বাড়িতে মরে পড়ে থাকবে, কেউ জানবেও না। ক্রিং ক্রিং ক্রিং। কিসের শব্দ? টেলিফোন না? কেউ এসে কলিং বেল টিপছে? নাকি গির্জার ঘন্টার শব্দ? তাদের বাড়ির কাছেই ক্যাথলিক চার্চ। ওরা মাঝে মাঝে ঘন্টা বাজায়। কেউ মারা গেলে ঘন্টা বাজায়। কে মারা গেছে? তাহের? তাহেরের কি কিছু হয়েছে? প্লেন দুর্ঘটনার খবর তো কেউ দেয়নি। টিভি খোলা আছে। প্লেন দুর্ঘটনা হলে বলতো। প্লেন দুর্ঘটনার খবর টিভি খুব ফলাও করে প্রচার করে। ট্রেন বা বাস দুর্ঘটনার খবর কোনো পাত্তা পায় না। এর কারণ কি? ক্রিং ক্রিং ক্রিং। লিলিয়ান টেলিফোন তুলে ক্লান্ত গলায় বলল,
হ্যালো। ওপাশ থেকে তাহিরের গলা পাওয়া গেল। হ্যালো লিলিয়ান, আমি। তুমি কেমন আছো? ভালো। গলা শুনে তো ভালো মনে হচ্ছে না। অসুখ বিসুখ করেছে নাকি? না, ঘুম পাচ্ছে। এখনই ঘুম পাচ্ছে কেন? রাত তো বেশি হয়নি। কটা বাজে তোমাদের এখানে? 10টা। 10টা তো তেমন রাত না। তুমি ঘুমে কথা বলতে পারছো না। ব্যাপার কি? আমি ঘুমের ওষুধ খেয়েছি। কেন? কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না। আমি দুঃস্বপ্ন দেখছি। ও আচ্ছা। লিলিয়ান জড়ানো স্বরে বলল, তোমাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করি। খুব জরুরি। আচ্ছা, তোমাদের গ্রামের বাড়িটা বিশাল না? হ্যাঁ, বিশাল। হঠাৎ এই প্রসঙ্গ কেন? কারণ আছে। এখন বলো, তোমাদের বাড়ির বাইরের দিকে ছাদ পর্যন্ত লোহার প্যাঁচানো সিঁড়ি আছে না? না, নেই। আগে একসময় ছিল, এখন নেই। কখনো ছিল না। কোনো কালেও ছিল না। সিঁড়ির কথা এলো কেন? এখন কথা বলতে পারবো না, খুব ঘুম পাচ্ছে। হ্যালো লিলিয়ান, হ্যালো। লিলিয়ান টেলিফোন নামিয়ে রেখে সোফার উপর ঘুমিয়ে পড়ল। আবার ঘুম ভাঙল টেলিফোনের শব্দে। লিলিয়ান জড়ানো গলায় বলল, হ্যালো, মিসেস লিলিয়ান? ইয়েস। ইউনাইটেড ট্রাভেল এজেন্সি থেকে বলছি। আপনি ভিয়েনার বুকিং চেয়েছিলেন। আগামীকাল বুকিং পাওয়া গেছে। লন্ডন ফ্রাঙ্কফুর্ট হয়ে ভিয়েনা। লন্ডনে 1 রাত থাকতে হবে। কোথায় থাকবো? এয়ারপোর্ট হোটেল। এয়ারপোর্টের কাছেই। আচ্ছা, এই হোটেলে কি প্যাঁচানো লোহার সিঁড়ি আছে? ম্যাডাম, আপনি কি বলছেন বুঝতে পারছি না। লিলিয়ান টেলিফোন রেখে আবার ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যেই সে প্যাঁচানো সিঁড়ি আবার দেখল। সে সিঁড়ি দিয়ে নামছে, অতি দ্রুত নামছে। সিঁড়ি কাঁপছে, মনে হচ্ছে পড়ে যাবে। লিলিয়ান ঘুমের মধ্যেই ফুঁপিয়ে কাঁদতে লাগলো। তাহেরের নার্ভ শক্ত। শুধু শক্ত না, বেশ শক্ত। চরম বিপদেও তার মাথা ঠান্ডা থাকে। ভিয়েনায় সে কোনো বিপদের মধ্যে নেই। সুখেই আছে বলা চলে। সেমিনার চলছে, পেপার পড়া হচ্ছে, তবে আড্ডা হচ্ছে তার চেয়ে বেশি। প্রতি সন্ধ্যায় ককটেল পার্টি, হইচই, নাচানাচি। তাহের এই হইচইয়ে নিজেকে মেশাতে পারছে না। মনে হচ্ছে তার ইস্পাতের নার্ভেও মরিচা ধরে গেছে। গত রাতে এক ফোঁটা ঘুম হয়নি। এরকম অদ্ভুত ঘটনা তাহেরের জীবনে খুব বেশি ঘটেনি। বিছানায় যাবার আগেই সে ঘুমিয়ে পড়ে। তার অনিদ্রার কারণ লিলিয়ান। লিলিয়ানের সমস্যাটা সে ঠিক ধরতে পারছে না। টেলিফোনে প্যাঁচানো সিঁড়ির কথা কেন জিজ্ঞেস করলো? তাহেরকে এত আগ্রহ করে সে কেনই বা বিয়ে করলো? আমেরিকান মেয়েগুলির কাছে বিয়ে এবং ডিভোর্স দুই-ই ডাল ভাত। 24 ঘন্টার পরিচয়ে তারা বিয়ে করে ফেলে, আবার 1 সপ্তাহ পর ছাড়াছাড়ি। দুজন দুদিকে গিয়ে অন্য দুজনকে খুঁজে নেয়। কিন্তু লিলিয়ান এরকম মেয়ে নয়। সে কেন তাহিরের মতো আধা বাউন্ডেলে একজনের জন্য এতটা ভালোবাসা জমিয়ে রাখবে? লিলিয়ান কোনো একটি ব্যাপারে কষ্ট পাচ্ছে। সেই কষ্টের প্রকৃতি তাহের জানে না। জানার চেষ্টা করা কি উচিত? স্বামী-স্ত্রীর ভেতরও কিছু গোপন ব্যাপার থাকা প্রয়োজন বলে মনে করে তাহের। অবশ্যই ভিয়েনায় পা দেয়ার পর থেকে তাহেরের মনে হচ্ছে সে ভুল করছে। তার উচিত ছিল লিলিয়ানের গোপন কষ্টের ব্যাপারগুলি জানা। লিলিয়ানকে টেলিফোনে ধরার সব চেষ্টা বিফল হলো। সারাদিনে তাহের 6 বার চেষ্টা করলো। রিং হয়, কেউ টেলিফোন ধরে না। লিলিয়ান কি ঘর তালাবদ্ধ করে কোথাও গেছে, নাকি স্ট্রোক হয়ে ঘরের মোড়ে পড়ে আছে? তাহের খুব অস্থির বোধ করতে লাগলো। সেমিনারে একবারেই মন বসছে না। ইচ্ছা করছে ব্যাগ গুছিয়ে প্লেনে উঠে বসতে। রাত দুপুরে বাড়িতে পৌঁছে আমেরিকানদের মতো চেঁচিয়ে বলতে, হানি, আই অ্যাম হোম। সেমিনারে ক্যাটাট্রাক্ট সলভেন্ট
এর উপর বিরক্তিকর এক বক্তৃতা হচ্ছে। বক্তা মাঝে মাঝে হাসবার চেষ্টা করছেন, পারছেন না। বক্তৃতার মাঝখানে তাহেরের কাছে স্লিপ এলো, আমেরিকা থেকে জরুরি কল। তাহের টেলিফোন ধরবার জন্য প্রায় ছুটে গেল। যিনি পেপার পড়ছিলেন তিনি পড়া বন্ধ করে কড়া চোখে তাকিয়ে রইলেন। টেলিফোন করেছে লিলিয়ান। তাহের বলল, কেমন আছো লিলিয়ান? ভালো আছি। কোনো বিশেষ কারণে টেলিফোন করেছো না এমনি? এমনি করেছি। আমি কি তোমাকে বিরক্ত করলাম? মোটেও বিরক্ত করনি, বরং খুব আনন্দিত করেছো। আমি তোমাকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিলাম। ওইদিন হঠাৎ টেলিফোন রেখে দিলে। খুব ঘুম পাচ্ছিল, শরীর ভালো লাগছিল না। পেঁচানো সিঁড়ির কথা জিজ্ঞেস করছিলে কেন? ও কিছু না, বাদ দাও। লিলিয়ান, এখন তোমার শরীর কেমন? শরীর ভালো। তুমি আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না। তুমি ঠিকমতো তোমার সেমিনার করো। কোর্স ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে? তাহের প্রশ্নের জবাব না দিয়ে খুব নরম গলায় বলল, লিলিয়ান, তুমি কি আমার একটা প্রশ্নের জবাব দেবে? অবশ্যই দেব। আমার কেন জানি মনে হচ্ছে তুমি এক ধরনের ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছ। ক্রাইসিসের কারণটা কি আমি জানতে পারি? না। বেশ, জানাতে না চাইলে জানাতে হবে না। এমন কিছু কি আছে যা তুমি আমাকে বলতে চাও? হ্যাঁ। তাহলে বলো। আই লাভ ইউ। অন্য সময় হলে তাহের হো হো করে হেসে ফেলত। আজ পারল না। তার অসম্ভব মন খারাপ হয়ে গেল। টেলিফোন নামিয়ে রেখে সে দুটা কাজ করল। প্রথম কাজ, কোর্স কোঅর্ডিনেটরকে বলল, আমার একটা সমস্যা দেখা দিয়েছে, আমি আমেরিকা ফিরে যাচ্ছি। দ্বিতীয় কাজ, ট্রাভেল এজেন্সিতে টেলিফোন করে বলল, আমি আমার স্ত্রীকে নিয়ে 2 মাস ঘুরে বেড়াবো। খুব ইন্টারেস্টিং একটা ট্যুর প্ল্যান তুমি তৈরি করে দাও। ট্যুর প্ল্যানে সমুদ্র, পাহাড়, অরণ্য এই 3টি জিনিসই থাকবে। আমরা বিয়ের পর একসঙ্গে বাইরে কোথাও যাইনি। এটা হবে আমাদের হানিমুন ট্যুর। অ্যাডভেঞ্চার চাও না স্মুথ প্ল্যান চাও? দুই চাই। ট্যুর প্ল্যানে হোটেলের ব্যবস্থাও থাকবে? হ্যাঁ, থাকবে। ইকোনমি হোটেল না এক্সপেন্সিভ হোটেল? এক্সপেন্সিভ হোটেল। ইকোনমি হোটেলে আমি থাকতে পারি না, দম বন্ধ হয়ে আসে। কোন মহাদেশ ঘুরতে চাও? ইউরোপ, এশিয়া? ইন্ডিয়া দেখে আসো। ইন্ডিয়া এবং নেপাল, পাহাড়, সমুদ্র, অরণ্য সবই পাবে। তাজমহল আছে, সপ্তম আশ্চর্য। তাহের হঠাৎ তাকে থামিয়ে দিয়ে বলল, তুমি বরং আমাদের দুজনের জন্য বাংলাদেশে একটা ট্যুরের ব্যবস্থা করো। বাংলাদেশ খুব ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয় না। আমার নিজেরও মনে হয় না, তবু করো। পুরো ট্যুরটাই হবে বাংলাদেশে? হ্যাঁ। কিছু মনে করবে না। বাংলাদেশে হানিমুন ট্যুরে যেতে চাওয়ার কারণ কি জানতে পারি? হ্যাঁ, পারো। এটা আমার নিজের দেশ। হো 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 হো, হো 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 হো, হা 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 হা। অনেকদিন পর তাহের প্রাণ খুলে হাসল। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, হ্যালো মিস, আমাকে মন্টানা যাবার একটা টিকেটের ব্যবস্থা করে দাও। এমনভাবে করবে যেন আমি রাত দুপুর উপস্থিত হতে পারি। আমি আমার স্ত্রীকে চমকে দিতে চাই। হা 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 হা। রাত 3টায় লিলিয়ান দরজা খুলল। তাহের দাঁড়িয়ে আছে। বাচ্চাদের খেলনার দোকান থেকে অদ্ভুত এক মুখোশ কিনে মুখে পড়েছে। মুখোশে তাকে ভয়ঙ্কর দেখানোর কথা, কেন জানি তা দেখাচ্ছে না, বরং হাস্যকর লাগছে। লিলিয়ান শিশুদের মতো চেঁচিয়ে উঠে বলল, এ কি তুমি? তাহের মুখোশের আড়াল থেকে হাসতে হাসতে বলল, ইয়েস বিদেশিনী, আমি। চলে এলে যে? তোমাকে দেখতে এলাম, তুমি কেমন আছো? লিলিয়ান ঝলমলে গলায় বলল, খুব খারাপ ছিলাম, এখন আর খারাপ নেই। আমি এখন ভালো আছি, খুব ভালো আছি। ভালো থাকলে চমৎকার করে কাপাচিনো কফি বানাও, প্রচুর ফেনা যেন হয়, এবং জিনিসপত্র গোছগাছ করা শুরু করো। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাংলাদেশের একটি জেলা নেত্রকোনায়। নেত্রকোনা থেকে নান্দাইল রোড স্টেশন বলে অখ্যাত একটা রেল স্টেশন। সেখান থেকেও 20 মাইল দূরে অতি দুর্গম এক স্থানে, যেখানে আমার পূর্বপুরুষরা বোকার মতো এক বিশাল অট্টালিকা বানিয়েছিলেন। সেই অট্টালিকার ধ্বংসাবশেষ তোমাকে দেখিয়ে নিয়ে আসবো। ওই অঞ্চলে পৌঁছতে যেসব যানবাহনে আমরা চড়বো সেসব হচ্ছে প্লেন, রেল, নৌকা, মহিষের গাড়ি, সবশেষে হন্টন।
হন্টন মানে কি? হন্টন মানে আমি বলবো না। বাংলাদেশে যাচ্ছ, কাজে এখন থেকে কথাবার্তা হবে বাংলায়। তুমি বুঝতে পারলে ভালো কথা, বুঝতে না পারলে নেই। এত দ্রুত কথা বললে বুঝবো কি করে? স্লোলি বলো, আমি সবই বুঝবো। বাংলা এমনই ভাষা যা স্লো বলা যায় না, অতি দ্রুত বলতে হয়। দ্রুত কথা বলা শিখে নাও। আমাদের দেশের লোকজন কাজকর্ম করে ধিমা তালে কিন্তু কথা বলে দ্রুত। হা 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 হা। রেল, নৌকা, মহিষের গাড়ি এবং হন্টনের কথা বলা হলেও ট্রেন থেকে নেমে সরাসরি নৌকা নিয়ে বাড়ির ঘাটে যাওয়া যায়। ঘাটের নাম ইন্দার ঘাট, গ্রাম তিলতলা। তাহের নৌকা নিয়েছে, ঠাকরাখোনা থেকে ইন্দারঘাট যাবে। দুই মাঝির নৌকা। দুই মাঝির একজনের বয়স ১০-১১। সে আবার দার্শনিক প্রকৃতির। বেশিরভাগ সময় আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন করলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। তার নীরবতা অন্যজন পুষিয়ে দেয়। একটা কথা জিজ্ঞেস করলে ১০টা কথা বলে। তাহের বলল, কতক্ষণ লাগবে? বালক মাঝি উত্তর দিল না, মুখ ঘুরিয়ে নিল। বালক মাঝির বাবা হাসি মুখে বলল, একটানে লইয়া যামু। একটানের মামলা। টান দিতে পারবেন তো? আপনার নিজের অবস্থা দেখছি কাহিল, ছেলেটাও নিতান্তই শিশু। বিছনা কইরা দিতাছি, শুইয়া ঘুমান। ইন্দার ঘাটে ঘুম থাইক্কা ডাইক্কা তুলবো। সাথের মেমসাও আপনার কি লাগে? আমার স্ত্রী। গত বছর একজন মেমসাব দেখছিলাম, হাফ প্যান্ট পরা, নবীনগর হাটবারে মোটর সাইকেল নিয়ে আসছে। একটা কুমড়া কিনছে। কুমড়া এরা খুব ভালো পায়, শখ কইরা খায়। আপনি নৌকা ছাড়ার ব্যবস্থা করুন তো দেখি। সব ব্যবস্থা হইতেছে। নূর মিয়ার নৌকায় উঠছেন, আর চিন্তার কিছু নাই। নৌকা ছাড়ার পর মনে হলো চিন্তার অনেক কিছুই আছে। নূর মিয়া নিজের কিছুই করছে না, হাল ধরে বসে আছে। বাচ্চা ছেলে একা দাঁড় টেনে নিয়ে যাচ্ছে। ১০ মাইল পথ যেতে দীর্ঘ সময় লাগবে। দিনে দিনে পৌঁছানোর আশা মনে হচ্ছে ছেড়ে দিতে হবে। লিলিয়ান খুব আগ্রহ নিয়ে নদী দেখছে। তার কেমন লাগছে বোঝা যাচ্ছে না। কালো চশমায় তার চোখ ঢাকা। তাহির বলল, কেমন লাগছে লিলিয়ান? খুব ভালো লাগছে। অদ্ভুত লাগছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে এই জার্নি শেষ হবে না। না, এই জার্নি বলতে গেলে অনন্তকাল ধরে চলবে। তুমি ইচ্ছা করলে ঘুমিয়ে পড়তে পারো। আমি ঘুমোবো না। খিদে পেয়েছে? না। স্টেশনে কিছু খেয়ে নেয়া দরকার ছিল। অল্পক্ষণের ভিতর খিদে পাবে। তখন নদীর পানি ছাড়া কিছুই খেতে পারবে না। নূর মিয়া তাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা কইরেন না। বসিরহাট বাজারে নৌকা ভিড়ামু। বাজার সদাই কইরা রান্দা চাপামু। খাওয়া দাওয়া শেষ কইরা বেলাবেলি চইলা যামু ইন্দার ঘাট। একটানের মামলা। তাহের দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার কাছে মনে হচ্ছে নূর মিয়া খুব যন্ত্রণা করবে। তাদের প্রতিটি কথায় অংশগ্রহণ করবে, নিজস্ব মতামত দেবে। রান্নাবান্নায় অনেক সময় নষ্ট করার পরিকল্পনাও নূর মিয়ার আছে বলে মনে হচ্ছে। স্যার, আপনার পরিবার বাংলা কথা কয়? হুম। ওই মোটর সাইকেলের মেমসাবও বাংলায় কথা কয়। কুমড়া কিনতে গিয়া পরিষ্কার বলছে, কুমড়ার দাম কত? ঠিকমতো নৌকা চালান নূর মিয়া, বেশি কথা বলার দরকার নাই। এইটা স্যার আপনার বলা লাগবো না। বেশি কথার মধ্যে নূর মিয়া নাই। দেশটা নষ্ট হইতাছে অধিক কথার কারণে। লিলিয়ান ইংরেজিতে বলল, আহা বেচারা কথা বলতে এত পছন্দ করে, আর তুমি তাকে কথা বলতেই দিচ্ছ না। বলুক না কথা, কি ক্ষতি তাতে? আমার তো ওর কথা শুনতে ভালো লাগছে। বুঝতে পারছো? কিছু কিছু পারছি। যতই কথা শুনবো ততই আরো বেশি বুঝবো। তুমি এক কাজ করো,
নুরমিয়ার সঙ্গে বসে বসে গল্প করো। আমি ঘুমিয়ে পড়ি। চারদিকে অসহ্য সুন্দর, এর মাঝখানে তুমি ঘুমিয়ে পড়বে? কাব্যভাব আমার একেবারেই নেই লিলি। আমি মানুষটা পাথর টাইপ, অনুভূতি শূন্য। আমি কি এই অনুভূতি শূন্য মানুষটির কাছে একটি আবেদন রাখতে পারি? হ্যাঁ, পারো। আমেরিকায় ফিরে গিয়ে কি হবে? চলো, আমরা এখানেই থেকে যাই। তাহির সিগারেট ধরাতে ধরাতে বলল, এই জঙ্গলে থেকে যেতে চাও? হ্যাঁ, চাই। তোমার মাথা থেকে পোকাগুলি দূর করো লিলিয়ান। তুমি আমার গ্রামের বাড়ি দেখতে চেয়েছিলে বলে তোমাকে নিয়ে যাচ্ছি। সেখানে আমি থাকবো খুব বেশি হলে 3 দিন। তারপর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলি ঘুরে ঘুরে দেখব। কক্সবাজার, সুন্দরবন, সিলেট। তারপর যাব নেপাল। হিমালয় কন্যা নেপাল দেখার পর আমেরিকা ফিরে যাব। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে শান্ত গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমাদের দুজনের কেউই এই জায়গা ছেড়ে কোনো দিন অন্য কোথাও যেতে পারবো না। বাকি জীবনটা আমাদের থেকে যেতে হবে এইখানে। তারা ইন্দারঘাটে পৌঁছলো সন্ধ্যার পর। কাকতালীয়ভাবেই পূর্ণিমা পড়ে গেছে। চাঁদ উঠেছে, তবে চাঁদের আলো এখনো জোরালো হয়নি। গাছপালায় সব কেমন ভুতুড়ে অন্ধকার। তাহের বলল, হাত ধরো লিলিয়ান। বনের ভেতর দিয়ে যেতে হবে। এক সময় এটা ছিল সুন্দর বাগান, এখন পুরোপুরি ফরেস্ট। হালুম শব্দ করে বাঘ বের হয়ে এলেও অবাক হব না। এখনো বের হচ্ছে না কেন সেও এক রহস্য। বাড়ি দেখে লিলিয়ান একই সঙ্গে মুগ্ধ ও দুঃখিত হলো। বিশাল অট্টালিকা, কিন্তু অন্তিম দশা। বাড়ির পলেস্তারা খসে খসে পড়ছে। দক্ষিণ দিকের দেয়াল ধসে পড়েছে। পুরো বাড়ি ঘন শ্যাওলায় ঢাকা। দোতলায় ওঠার সিঁড়ি ভাঙা, রেলিং ধসে গেছে। একতলার বারান্দায় গোবরের স্তূপ দেখে মনে হয় বৃষ্টির সময় এই জায়গা গরু ছাগলের আস্তানা হিসেবে ব্যবহৃত হয়। তাহের বিরস গলায় বলল, বাড়ি দেখলে লিলিয়ান? হ্যাঁ, দেখলাম। কোনো কমেন্ট করতে চাও? চাই। করে ফেলো। এই বাড়ি আমার চেনা। আমি এই বাড়ি আগে দেখেছি। তোমাকে আমি লোহার প্যাঁচানো সিঁড়ির কথা বলেছিলাম। তুমি বলেছিলে এরকম সিঁড়ি নেই। সেই সিঁড়ি কি এখন দেখতে পাচ্ছ? স্বপ্নে আমি অবিকল এই সিঁড়ি, এই বাড়ি দেখেছি। লোহার সিঁড়ি তাহেরের চোখে পড়ল। বাড়ির যে অংশ ধসে পড়ে গেছে সিঁড়ির সেই দিকে। সিঁড়ির গা ঘেঁষে তেঁতুল পাতার মতো চিকন পাতার একটা গাছ। তাহের বলল, আমি এই বাড়িতে খুব ছোটবেলায় থেকেছি। এই কারণেই সিঁড়ি চোখে পড়েনি। যাই হোক, তুমি দাবি করছো এই বাড়ি তুমি স্বপ্নে দেখেছো? হুম। স্বপ্নের সব ভাঙা বাড়ি একরকম হয়। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, হয়তো হয়। তাহেরের দূরসম্পর্কের চাচা ইস্কান্দার আলী তার 2 ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন, হাতে হারিকেন। এই গরমেও ইস্কান্দার আলী গায়ে চাদর। পরনের লুঙ্গিটা সিল্কের, চিকচিক করছে। সঙ্গের ছেলে দুটি গায়ে গেঞ্জি। দুজনেরই শক্ত সমর্থ চেহারা। এরা কোনো কথা বলছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। তাকানোর ভঙ্গি শালীন নয়। তাহের একবার ভাবল ধমক দিয়ে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? বলল না। নিজেকে সামলে নিল। চাচার দিকে তাকিয়ে বলল, বাড়ির অবস্থা তো শোচনীয়। ইস্কান্দার আলী কাশতে কাশতে বললেন, পুরানা বাড়ি, এর চেয়ে ভালো আর কি হইব? ভাইঙ্গা যে পড়ে নাই, এইটাই আল্লাহর রহমত। ঠিকঠাক করার জন্য প্রতি মাসে টাকা পাঠাই। প্রতি মাসে পাঠাও না, মাঝে মধ্যে পাঠাও। অবস্থা যা তাতে মনে হয় না এ বাড়িতে থাকা যাবে। থাকতে পারবা। 2 তলার কয়েকটা ঘর পরিষ্কার কইরা থুইছি। থাকা যাবে? হ, যাবে। সাথের এই মাইয়া কি তোমার স্ত্রী? হ্যাঁ। খিরিস্তান বিবাহ করছো? হ্যাঁ।
মেয়ে দেখতে সুন্দর আছে, বিবাহ করছো ভালো করছো। খ্রিস্টান বিবাহ করা জায়েজ আছে, নবী করিম নিজেও একটা খ্রিস্টান মেয়ে বিবাহ করেছিলেন। বাবুর্চির ব্যবস্থা করতে লিখেছিলাম, ব্যবস্থা করেছেন? গেরাম দেশে বাবুর্চি কই পামু, আমার ঘরে রান্দা হইব, টিফিন বাক্সে কইরা তোমরারে খানা দিয়া যাব। তোমরা থাকবা কয়দিন? এখনো বলতে পারছি না। ডাকাইতের খুব উপদ্রব, বেশি দিন না থাকনি ভালো। আমার সঙ্গে আছে কি যে ডাকাত নেবে? তোমার স্ত্রীরে নিয়া যাবে, সুন্দর মেয়ে ছেলে, হইলদে চামড়া, বিলাতি। ডাকাইতরা খুশি হইয়া তোমার স্ত্রীরে নিয়া যাবে। আপনি কি আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন? কেন বলো তো? আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। এই দেখো, আমার গায়ে কাঁটা দিচ্ছে। দেখো দেখো। তাহের বিস্মিত হয়ে বলল, হ্যাঁ, দেখলাম। কারণটা কি? প্রায় ১৫০ বছর আগে এই বাড়ির বউ এক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছিল। আজ আমি নিজেকে দেখছি। আমিও এই বাড়িরই বউ। এই আয়নাটা আমার। তাহের বিস্মিত চোখে তাকিয়ে রইল। লিলিয়ান বলল, আমি যখন অসুস্থ হয়ে পড়ব, তখন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে আসবে। আমি চাই আমার মৃত্যু যেন আয়নাঘরে হয়। সে তো অনেক দূরের ব্যাপার। আপাতত ভাত খাই চলো। প্লিজ, প্লিজ। আমি খানিকক্ষণ এখানে একা থাকবো। খুব অল্প কিছুক্ষণ। তাহের চিন্তিত মুখে বের হয়ে এলো। লিলিয়ান তাকিয়ে আছে আয়নার দিকে। তাহের লিলিয়ানের কাণ্ডকারখানা কিছুই বুঝতে পারছে না। রান্নার আয়োজন ভালো। রুই মাছ ভাজা, পোলাও কোরমা, এক বাটি পায়েস। লিলিয়ানের জন্যে একটা কাঁটা চামচও দেওয়া হয়েছে। তবে পোলাও সিদ্ধ হয়নি। চাল চাল রয়ে গেছে। কোরমা রান্না হয়েছে প্রচুর পরিমাণে চিনি দিয়ে। খেতে রসগোল্লার মতো লাগছে। তাহের বিরক্ত মুখে বলল, ভাজা মাছ খেও না লিলিয়ান। মাছটা পচা বলে ভেজে ফেলেছে। খাদ্যদ্রব্যের মধ্যে পানটাই আরাম করে খাওয়া গেল। মৌরি দিয়ে সুন্দর করে বানানো। লিলিয়ান দুটা পান মুখে দিল। সে বিস্মিত হয়ে বলল, খাওয়া দাওয়া শেষ হলে তোমরা ভেজিটেবল খাও কেন? তা তো বুঝলাম না। তাহের বলল, এটা ভেজিটেবল না, এর নাম পান। খাবার পর খেতে হয়। কুত করে গিলে ফেললে হবে না, ক্রমাগত চিবিয়ে যাবে, গিলতে পারবে না। কতক্ষণ চিবাবো? আধ ঘন্টা তো বটেই। তাতে লাভ কি? মুখের একটা এক্সারসাইজ হয়, এইটুকুই লাভ। ঠাট্টা করছো? মোটেই ঠাট্টা করছি না। তুমি কি ভেবেছো আমার কাজ শুধু ঠাট্টা করা? জিনিসটা খেতে আমার ভালো লাগছে। ভালো লাগলে খাও। আমাদের গ্রামের নতুন বউদের অবশ্য পালনীয় কর্তব্যের একটি হচ্ছে পান খেয়ে ঠোঁট লাল করা। আমি তো নতুন বউ না। অবশ্যই নতুন বউ। ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত আমাদের দেশের বউদের নতুন বউ ধরা হয়। কোনো মহিলার ১০ বছরেও যদি ছেলে মেয়ে না হয়, তাহলে কি তাকে নতুন বউ ধরা হবে? না, তখন তাকে বলা হবে বাজা মেয়ে মানুষ। অমঙ্গলজনক একটি ব্যাপার। সেই মেয়েকে কোনো উৎসবে ডাকা হবে না। সকালবেলা কেউ তার মুখ দেখতে চাইবে না। তোমাদের নিয়ম কানুন ভারী অদ্ভুত। অদ্ভুত তো বটেই। আরো অদ্ভুত কথা শুনবে? আমাদের দেশে স্বামী স্ত্রী একসঙ্গে পাশাপাশি বসে পূর্ণিমার চাঁদের দিকে তাকাবে না। তাকালে কি হয়? তাকালে তাদের যে সন্তান হবে সে হবে চরিত্রহীন। আবার তুমি তামাশা করছো? কি জন্য করছো তাও বুঝতে পারছি। তুমি আমার সঙ্গে যোচনা দেখতে চাচ্ছ না। যোচনা দেখতে অসুবিধা নেই, চাঁদের দিকে না তাকালেই হলো। ছাদে সত্যি সত্যি বসবে আমার সঙ্গে? হুম, বসবো। তবে ছাদে না, বারান্দায়। তোমার বিখ্যাত চাঁদ বারান্দা থেকেও দেখা যায়।
ছাদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি যদি মুগ্ধ হয়ে ঘুমিয়ে পড়ি, কিছু মনে করো না। ঘুমিয়ে পড়ার সম্ভাবনা ৯৯.৯ ভাগ। ইস্কান্দার আলীর মেজ ছেলে বারান্দা ঝাড় দিচ্ছে। তাহের তাকে বারান্দায় চাদর পাততে বলল। এই ছেলেই খাবার নিয়ে এসেছে, বাজার থেকে জিনিসপত্র কিনে এনেছে। তার বুদ্ধি কোন পর্যায়ের তাহের এখনো ধরতে পারছে না। সে টর্চ কিনে এনেছে, কিন্তু ব্যাটারি আনেনি। তোমার নাম কি? সালাম। সালাম না সালাম? সালাম। সালাম আলী। সালাম, তোমাকে টর্চের ব্যাটারি আনতে যেতে হবে, পারবে না? হুম। দোকান কি অনেক দূর? হুম। দূর হলে থাক, সকালে এনে দিও। সাইকেল আছে? সাইকেল থাকলে সাইকেলে করে নিয়ে এসো। তারা ঘুমুতে গেল রাত ২টায়। তাহের বলল, হারিকেন জ্বালানো থাকুক। লিলিয়ান বলল, হারিকেন জ্বালানো থাকলে ঘরে চাঁদের আলো আসবে না। তাহের বলল, তোমার ভেতর এত কাব্যভাব আছে তা কিন্তু আমার জানা ছিল না। জানা থাকলে কি করতে? আমাকে বিয়ে করতে না? তাহের হাসল। হাসতে হাসতে বলল, চা খেতে ইচ্ছা করছে। আমার সমস্যা হচ্ছে, ঘুমের প্রথম ধাক্কাটা কেটে গেলে ঘুম আসে না। আমি পরিষ্কার বুঝতে পারছি বাকি রাতটা তুমি আরাম করে ঘুমোবে, আর আমাকে জেগে থেকে তোমার বিখ্যাত জোছনা দেখতে হবে। চা সত্যি খেতে চাও? আমার কাছে টি ব্যাগ আছে, সুগার কিউব আছে, শুধু দুধ নেই। পানি গরম করবে কিভাবে? কাগজ জ্বালিয়ে পানি গরম করব। কাগজ পাবে কোথায়? তুমি ডার্টি জোকসের যে বইটি এনেছো সেটা পুড়িয়ে ফেলবো। বানাবো চা। মন্দ না, পারলে বানাও। তুমি চুপচাপ বিছানায় বসে থাকো, আমি চা বানিয়ে আনছি। আমি তোমার পাশে বসি। লিলিয়ান চায়ের পানি গরম করছে। পাশে বসে আছে তাহের। তার ঘুম কেটে গেছে বলে মনে হচ্ছে না। সে খানিকক্ষণ পর পর হাই তুলছে। লিলিয়ান বলল, তুমি ওই মহিলা সম্পর্কে আরো কিছু বলো। কোন মহিলা? আয়নাঘরে যিনি মারা গিয়েছিলেন? আমি কিছুই জানি না। খুব রূপবতী ছিলেন, এইটুকু জানি। জাহাঙ্গীর মুন্সি বেনারস থেকে একজন আর্টিস্ট এনে তার কিছু ছবি আঁকিয়েছিলেন। সেই সব ছবি দেখলে তার সম্পর্কে আন্দাজ পেতে। তবে ছবিও নেই। ওনার মৃত্যুর পর জাহাঙ্গীর মুন্সি তার স্ত্রীর সব ছবি পুড়িয়ে ফেলেন। লিলিয়ান কোমল গলায় বলল, উনাকে দেখতে খুব ইচ্ছা করছে। তাহের চা খাচ্ছে। কাচের গ্লাসে চা দেয়া হয়েছে। গ্লাস গরম হয়ে গেছে, চা খাওয়া যাচ্ছে না। তাহের চায়ের গ্লাসে ফু দিতে দিতে বলল, আমার মার ধারণা উনি একবার তিতলি বেগমকে দেখেছিলেন। উনি দেখবেন কিভাবে? মার ধারণা দেখেছেন, গভীর রাতে আয়নাঘরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ শুনেন আয়নাঘরের ভিতর থেকে ঝুনঝুন চুরির শব্দ। আয়নাঘর তালাবদ্ধ। চুরির শব্দ কিভাবে আসবে? মা খুব অবাক হলেন। উনার সাহসের সীমা ছিল না। চাবি নিয়ে আয়নাঘর খুললেন। মোমবাতি হাতে একা একা আয়নাঘরে ঢুকলেন। তারপর? তারপরের ব্যাপার পরিষ্কার জানা যায় না। মা কিছু একটা দেখেছিলেন। কি দেখেছিলেন কিছুই ভেঙে বলেননি। এরপর থেকে তার অভ্যাস হয়ে গেল গভীর রাতে আয়নাঘরের দরজা খুলে সেখানে ঢুকতেন। অনেকক্ষণ থাকতেন। আয়নাঘরের মেঝেতে পাটি পেতে দুপুরে ঘুমাতেন। আমার বাবা জানতে পেরে খুব রাগ করেন। বাবার ধারণা এই বাড়িটা অভিশপ্ত। এ বাড়িতে থাকলে অকল্যাণ ছাড়া কল্যাণ হবে না। তিনি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। কোথায় যান? প্রথম ময়মনসিংহ শহরে যান। সেখান থেকে যান ঢাকায়। ঢাকায় যাবার পর থেকে মার মাথায় পাগলামি ভর করে। তিনি রাতে একেবারেই ঘুমোতেন না। ছটফট করতেন আর বলতেন, ওই বাড়ি ফেলে এসেছি, উনি খুব রাগ করেছেন। খুব মন খারাপ করছেন। ওনার কত শখ বাড়ি ভর্তি থাকবে ছেলেমেয়েতে। তারা হইচই করবে, চেঁচামেচি করবে। উনি মানে কে?
তিতলি বেগম? হুম। মা খুব কান্নাকাটি শুরু করেন বাড়ি যাবার জন্যে। বাবা পাত্তাই দেননি। বাবা বলতেন, ওই বাড়িতে থাকার জন্যেই তোমার মাথার দোষ হয়েছে। আমি ওখানে তোমাকে নিয়ে যাব না। বাবা নিয়ে যাননি। মার মৃত্যু হয় ঢাকায়। তোমার কি মনে হয় না তোমার বাবা ভুল করেছিলেন? না, মনে হয় না। বাবা যুক্তিবাদী মানুষ ছিলেন। মার মনের ভ্রান্তিকে তিনি আমল দেননি। তুমি নিশ্চয়ই মনে করো না আয়নাঘরে একজন মৃত মানুষ বাস করে। জগৎ বড়ই রহস্যময়, তাহের। জগৎ মোটেই রহস্যময় নয়। জগৎ কঠিন নিয়ম-শৃঙ্খলায় বাঁধা। প্রকৃতি কখনো কোনো নিয়মের ব্যতিক্রম হতে দেয় না। রহস্যের বাস মানুষের মনে। মানুষই রহস্য লালন করে, যেমন তুমি করো। কত আয়োজন করে জোছনা দেখলে। জোছনার যে সৌন্দর্য, তার সবটাই তুমি আরোপ করেছ। জোছনা কি? সূর্যের প্রতিফলিত আলো। একে নিয়ে মাতামাতি করার কিছু নেই। কিন্তু তুমি মাতামাতি করছো। তোমার মতো অনেকেই করছে। কবিতা লেখা হচ্ছে, গান লেখা হচ্ছে। আজ জোছনা রাতে সবাই গেছে বনে। লিলিয়ান বারান্দায় এসে দাঁড়িয়েছে। সালাম সব কাজ ফেলে একদৃষ্টিতে তাকিয়ে আছে লিলিয়ানের দিকে। লিলিয়ান বাংলায় বলল, আপনাদের পাঠানো খাবার উত্তম হয়েছে। পান খুবই উত্তম হয়েছে। সালাম কিছু বলছে না। তাকিয়ে আছে। মনে হচ্ছে লিলিয়ানের কোনো কথা তার কান দিয়ে ঢুকছে না। লিলিয়ান বলল, আমি আমাদের এই বাগান প্রাতকালে পরিচ্ছন্ন করব। আমি কিছু লেবার নিয়োগ করব। দয়া করে আমাকে সাহায্য করবেন। আপনি কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? সালাম কিছু বলল না। সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। তাহের বলল, বিদেশি উচ্চারণে তোমার অদ্ভুত বাংলা সে কিছুই বুঝেনি। বোঝার চেষ্টাও করেনি। আমিই বুঝতে পারি না। আর বুঝবে সালাম আলী? সে হা করে তাকিয়েছিল তোমার দিকে। যাই হোক, এসে বসো এখানে, জোছনা দেখাও। লিলিয়ান বসল। তাহের হাই তুলতে তুলতে বলল, কাপাচিনো কফি খেতে পারলে ভালো হতো। যা ঘুম পাচ্ছে বলার না। চারটাকে ঘুমের ট্যাবলেটের মতো লাগছে। যতই দেখছি ততই ঘুম পাচ্ছে। ভালো কথা। জঙ্গল পরিষ্কারের কথা কি বলছো? এইসব মাথা থেকে দূর করো। না, দূর করব না। আমি বাগান পরিষ্কার করব। বাড়ি ঠিকঠাক করব। আমাদের এত সুন্দর বাড়ি এভাবে পড়ে থাকবে? সুন্দর দেখলে কোথায়? আমার কাছে খুব সুন্দর লাগছে। আচ্ছা, ধরে নিলাম সুন্দর। কে থাকবে তোমার এই সুন্দর বাড়িতে? আমরা দুজন থাকবো। আমাদের ছেলেমেয়েরা থাকবে। এরা বাগানে খেলবে। আমি এদের জন্যে দোলনা বানিয়ে দেব। জোছনার রাতে বাচ্চাদের হাত ধরে আমরা নদীর পাড়ে হাঁটবো। আর একটা বড় নৌকা কিনবো। নদীর ঘাটে নৌকা বাঁধা থাকবে। তাহের হাসতে হাসতে বলল, কি বলছো পাগলের মতো? আমার মনের ইচ্ছার কথা তোমাকে বলছি। লোকালয় ছেড়ে আমরা বনে পড়ে থাকবো? হ্যাঁ। তোমার কি হয়েছে বলো তো লিলিয়ান? বুঝতে পারছি না। আমার মনে হয় ঘুমের অভাবে তোমার চিন্তা শক্তি এলোমেলো হয়ে গেছে। ভালো করে ঘুমাও। দেখবে মাথা থেকে ভূত নেমে গেছে। চলো শুয়ে পড়ি। তুমি শুয়ে পড়ো। আমি খানিকক্ষণ বসি। আচ্ছা বসো। আমি তাহলে এখানেই শুয়ে থাকি। তোমার যখন জ্যোৎস্না দেখা শেষ হবে আমাকে ডেকে দিও। একটুক্ষণ জেগে থাকো না। আমার খুব গল্প করতে ইচ্ছা করছে। তাহের হাই তুলতে তুলতে বলল, আমি জেগে থাকার চেষ্টা করছি। তুমি গল্প শুরু করো। আমার পক্ষে গল্প করা সম্ভব না। আমার পক্ষে যা সম্ভব তা হচ্ছে হাই তোলা। ওই কাজটা আমি দায়িত্বের সঙ্গে করে যাচ্ছি। তাহের দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। মনে হচ্ছে সে ঘুমিয়ে পড়েছে। লিলিয়ান গলার স্বর হঠাৎ অনেকখানি নিচে নামিয়ে বলল, আমি তোমাকে কতখানি ভালোবাসি তা কি তুমি জানো? তাহের চোখ না মেলেই বলল, জানি। কিভাবে জানো? বলতে চাচ্ছি না। বললে তুমি লজ্জা পাবে।
আমি লজ্জা পাবো না, তুমি বলো। আমার শুনতে ইচ্ছা করছে। তোমার শুনতে ইচ্ছা করলেও আমার বলতে ইচ্ছা করছে না। আমার ঘুমোতে ইচ্ছা করছে। আমি কি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তে পারি? হ্যাঁ, পারো। আমি সারা রাত কিন্তু এখানেই বসে থাকবো। তুমি এইভাবেই ঘুমোবে। তোমার মধ্যে পাগলামির বীজ আছে, লিলিয়ান। আমার ধারণা বেশ ভালো মতো আছে। লিলিয়ান হালকা গলায় বলল, হয়তো আছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে কি জানো? আমার মনে হচ্ছে এই যে তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে আছো, একজন কেউ তা দেখছে, খুব আনন্দ নিয়ে দেখছে। সেই একজন কেউটা কে? ভূতপ্রেত? বুঝতে পারছি না, তবে তার উপস্থিতি অনুভব করছি। এ বাড়িতে তোমাকে বেশি দিন রাখা ঠিক হবে না। তোমার ব্রেন পুরোপুরি নষ্ট হবার আগেই আমাদের চলে যেতে হবে। সালাম উঠে এসেছে। তাহের লিলিয়ানের কোলে মাথা রেখে শুয়ে আছে দেখেও সে অস্বস্তি বা লজ্জা কোনোটাই বোধ করল না। শুকনো গলায় তাহেরকে বলল, ব্যাটারি আনছি। তাহের তাকিয়ে দেখল সালাম দুটি পেন্সিল ব্যাটারি নিয়ে এসেছে। তাহেরের কেন জানি মনে হলো সে এটা নির্বুদ্ধিতার কারণে করেনি, ইচ্ছা করে করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আর কিছু লাগবো? না, আর কিছু লাগবে না। লিলিয়ান বলল, আজ হঠাৎ তুমি এত গুছিয়ে কথা বলছো কেন? এত লজিক দিয়ে তুমি কখনো কথা বলো না। তা বলি না, আজ বলছি। কারণ আমার মনে হচ্ছে তোমার নিজস্ব জগতে লজিকের স্থান খুব কম। তোমার লজিক ভালো থাকলে কখনো আমাকে বিয়ে করতে না। আর করলেও ভালো মতো খোঁজ খবর করতে, আমি কে, আমার বাবা মারা কোথায়, ভাই বোন। কোনো প্রশ্ন না, কোনো কৌতূহল না। স্বপ্নে পাওয়া মানুষের মতো বলে বসলে, আমি আমার জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই। আমি কি ভুল করেছি? তুমি ভুল করেছো কিনা তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তুমি নিজেও বুঝবে না। আজ থেকে 10 বা 15 বছর পর ধরতে পারবে। কিভাবে ধরবো? আমাকে বিয়ে করার সময় আমার সম্পর্কে তোমার কিছু প্রত্যাশা ছিল। আমি যদি তা মেটাতে পারি, তাহলে বুঝতে হবে আমাকে বিয়ে করে তুমি ভুল করনি। মজার ব্যাপার হচ্ছে, আমি নিজে এখনো জানি না কোন প্রত্যাশা নিয়ে তুমি আমাকে বিয়ে করেছো। জানলে মেটাবার চেষ্টা করতাম। তোমার প্রতি আমার কোনো প্রত্যাশা নেই। আমাকে তোমার পাশে থাকতে হবে, এটা হলো নিয়তি। তাহের সিগারেট ধরাতে ধরাতে বলল, নিয়তি হচ্ছে আরেকটা বাজে কথা। যারা দুর্বল মানুষ, অর্থাৎ যারা দুর্বল লজিকের মানুষ, নিয়তি তাদের একটি প্রিয় শব্দ। এই শব্দ আমাদের ভুলে যাওয়া উচিত। অভিধান থেকে এই শব্দ তুলে দেওয়া উচিত। লিলিয়ান কোমল গলায় বলল, পৃথিবীর সব ভাষার অভিধানে কিন্তু এই শব্দটি আছে। নিয়তি বলে কিছু একটা আছে বলেই আছে। তাহের রাগী গলায় বলল, তুমি একটা হাস্যকর লজিক দিলে, লিলিয়ান। অভিধানে দৈত্য শব্দটাও আছে, পরী আছে, ড্রাগন আছে, মৎস্যকন্যা আছে। তুমি কি কখনো দৈত্য, পরী বা ড্রাগন দেখেছো? পৃথিবীর কেউ কি দেখেছে? না, দেখেনি। এত রেগে যাচ্ছ কেন? চলো ঘুমোতে যাই। তাহির মুখে বলছিল তার ঘুম ছুটে গেছে। বাস্তবে দেখা গেল বিছানায় শোয়া মাত্র তার নাক ডাকতে শুরু করেছে। হারিকেন নিভিয়ে লিলিয়ান এসে পাশে শুয়েছে। তার ঘুম আসছে না। জানালা গলে জ্যোৎস্না এসে পড়েছে তাদের খাটের এক মাথায়। কি সুন্দর যে লাগছে দেখতে। বাইরের বাগানে পাখি ডাকছে। লিলিয়ান কোনো বইয়েও যেন পড়েছিল রাতে কখনো পাখি ডাকে না। বইয়ের তথ্য ঠিক না। অনেক পাখি ডাকছে। ঝিঝির ডাকের সঙ্গেও বোধহয় পাখির ডাকের এক ধরনের সম্পর্ক আছে। ঝিঝির ডাক যখন থামছে তখনই শুধু পাখি ডাকছে। ঝিঝি এবং পাখি কখনোই একসঙ্গে ডাকছে না। শোবার ঘরের দরজায় খুট করে শব্দ হলো। কে যেন দরজায় হাত রেখেছে। এ ঘরে দরজা ভেতর থেকে বন্ধ করা যায়নি। দরজার ছিটকিনিতে জং ধরেছে। কিছুতেই নড়ানো যায় না। কেউ যদি সত্যি সত্যি এসে থাকে, সে অল্প ধাক্কা দিয়েই দরজা খুলতে পারবে। আশ্চর্য তো, দরজা খুলে যাচ্ছে। লিলিয়ান তাহিরের গায়ে হাত রাখল।
তাহের ঘুমের মধ্যেই বলল, আহ, কি করো? লিলিয়ান হাত সরিয়ে নিল। সে খোলা দরজার দিকে তাকিয়ে আছে। তার কাছে মনে হচ্ছে দরজার ওপাশে কেউ একজন আছে। সে গভীর আগ্রহ নিয়ে তাকে দেখছে। লিলিয়ান বলল, কে? ফিসফিস করে কেউ কি জবাব দিল? খুব হালকা স্বর যা বাতাসে ভেসে চলে যায়। লিলিয়ান খুব সাবধানে বিছানা থেকে নামল, এগুলো দরজার দিকে। তার মোটেও ভয় করছে না, বরং ভালো লাগছে। না, দরজার ওপাশে কেউ নেই। ফাঁকা সিঁড়ি, রেলিং গলে জোছনা পড়ে অপূর্ব সব নকশা তৈরি হয়েছে। নকশার ভেতর দিয়ে হাঁটতে কেমন লাগবে? লিলিয়ান হাঁটছে। হাঁটতে হাঁটতে সে আয়নাঘরের সামনে চলে এলো। আয়নাঘরে দরজা ভেজানো। তার ইচ্ছা করতে লাগলো ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকতে। ভেতরটা নিশ্চয়ই অন্ধকার। দরজা খুলে দিলে চাঁদের আলো কি ঘরে ঢুকবে? লিলিয়ান দরজা খুলল। চাঁদের আলো ঘরে ঢুকেছে। আয়নার একটা অংশ আলোকিত হয়ে আছে। কি সুন্দর লাগছে দেখতে। শোবার ঘর থেকে ঘুমের ঘোরে তাহের ডাকলো, লিলিয়ান। শোবার ঘরে যেতে ইচ্ছা করছে না। আয়নাঘরের মেঝেতে মাটি পেতে শুয়ে থাকতে ইচ্ছা করছে। পাটি ছাড়াও সিমেন্টের মেঝের উপর শুয়ে থাকা যায়। এ ঘরের মেঝে কালো সিমেন্টের, খুব মসৃণ, কেমন ঠান্ডা ঠান্ডা ভাব। তাহের আবার ডাকলো, লিলিয়ান। এবার বোধহয় সে জেগে উঠেছে। লিলিয়ান ক্লান্ত গলায় বলল, কি? পানি খাবো। আনছি। পানির গ্লাস নিয়ে লিলিয়ান আবার শোবার ঘরে চলে এলো। তাহেরের গায়ে হাত রেখে মনে মনে বলল, আই লাভ ইউ। যদিও মনে মনে বলার প্রয়োজন ছিল না, তাহের ঘুমিয়ে আছে। এই বাক্যটি শব্দ করেও বলা যেত। তবু কিছু কিছু কথা আছে মনে মনে বলতেই ভালো লাগে। খুব ভোরে পাখির কিচকিচ শব্দে লিলিয়ানের ঘুম ভেঙেছে। এত পাখিকে সে একসঙ্গে কখনো ডাকতে শোনেনি। তায়েরকে ডেকে তুলে পাখির গান শোনাতে ইচ্ছা করছে। ডেকে লাভ হবে না, এত ভোরে সে উঠবে না। ছুটির দিনে ৯টা-১০টার আগে তার ঘুম ভাঙে না। এখন তো প্রতিদিনই ছুটি। লিলিয়ান বিছানা ছেড়ে বাগানে গেল। কাল রাতে যে বাগানটাকে ভয়াবহ জঙ্গল বলে মনে হচ্ছিল, এখন তা মনে হচ্ছে না। ঝোপঝাড় ঠিকই আছে, ঝোপঝাড়ের জন্যই ভালো লাগছে। বাগানটা বেশ বড়, বেশিরভাগ গাছই তার অচেনা। তাহেরের কাছ থেকে গাছের নামগুলি জেনে নিতে হবে। একটা বড় গাছের সামনে লিলিয়ান থমকে দাঁড়ালো। এ গাছটা চেনা চেনা লাগছে। মনে হচ্ছে অলিভ গাছ। এদেশে কি অলিভ গাছ হয়? এক এক দেশে এক এক রকম গাছ। সেই হিসেবে মানুষেরও তো এক এক রকম হওয়া উচিত। এ বিষয়ে তাহেরের মতামত কি জিজ্ঞেস করতে হবে। একটা গাছের নিচটা বাঁধানো। এখানে বসে সকালের ব্রেকফাস্ট খেলে কেমন হয়? তাহেরকে বললে সে হয়তো আবার মুখ বাঁকিয়ে বলবে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। লিলিয়ানের ধারণা সে মোটেই বাড়াবাড়ি করছে না। এই যে বাগানে ঘুরে বেড়াচ্ছে, এটা কি বাড়াবাড়ি? নিশ্চয়ই বাড়াবাড়ি না। সে দেখছে মোট কত ধরনের গাছ এখানে আছে। ইস্কান্দার আলীর সঙ্গে বাগানেই লিলিয়ানের দেখা হলো। তিনি সকালে নাস্তা নিয়ে এদিকে আসছেন। এক হাতে টিফিন ক্যারিয়ার, অন্য হাতে ফ্লাস্ক। লিলিয়ানকে দেখে তিনি থমকে দাঁড়ালেন। লিলিয়ান বলল, গুড মর্নিং। তিনি হাসি মুখে মাথা নাড়লেন। লিলিয়ান বাংলায় থেমে থেমে বলল, আপনি কেমন আছেন? ইস্কান্দার আলী থতমত খেয়ে বলল, যে ভালো। এইখানে কি করেন? আমি বাগান দেখছি। বাগানের দেখার কিছু নাই, সাপের আড্ডা। প্রতি বছর একটা দুইটা গরু মরে। সাপ চিনেন তো? জি, আমি সাপ চিনি। বড়ই ভয়ঙ্কর জিনিস। চলেন উপরে যাই। নাস্তা নিয়ে আসছি, খিচুড়ি আর ডিমের তরকারি। গইগ্যারাম জায়গা, কিচ্ছু পাওয়া যায় না। সব জিনিস শহর থেকে আনা লাগে, অনেক খরচ পড়ে। লিলিয়ান সব কথা বুঝতে না পারলেও আন্দাজ করছে এই মানুষটি বলছে শহর থেকে জিনিস আনতে হয় বলে টাকা বেশি লাগে। লিলিয়ান বলল, আপনি তাহেরকে বলবেন
ও টাকা দিবে। বলতেও শরম লাগে, কত টাকা সে আনছে কিছুই তো জানি না। ও যথেষ্ট টাকা পয়সা এনেছে। আমরা বাড়িঘর ঠিক করব, টাকা লাগবে। বাড়িঘর ঠিক কইরা ফয়দা কি? কে থাকবে? আমরা থাকবো। আচ্ছা, আপনি বলুন তো এই গাছটার কি নাম? জলফই গাছ। আমি ঠিক করেছি আমি এবং তাহের এই গাছের নিচে বসে সকালের ব্রেকফাস্ট করব। কাউকে দিয়ে কি পরিষ্কার করিয়ে দিতে পারবেন? পারবো। কিছু খরচ লাগবে। টাকা ছাড়া কাউরে দিয়া কিছু করণ যায় না। যে যুগের যে ভাও, দুনিয়া গেছে উল্টাইয়া। লিলিয়ান ইস্কান্দর আলীকে নিয়ে বাগানে ঘুরছে, গাছের নাম জিজ্ঞেস করছে। অনেকগুলি নাম লিলিয়ান শিখে ফেলল। আম গাছ, তেঁতুল গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, জলফই গাছ, গাব গাছ। লিলিয়ানের খুব ভালো লাগছে। তাহেরের ঘুম ভাঙা না পর্যন্ত সে বাগানে বাগানে ঘুরল। তাহের নাস্তা খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। দুপুরের খাবার খেয়েও ঘুমোতে গেল। তার ঘুম ভাঙল বিকেলে। সে হাসি মুখে বলল, ইচ্ছা করে ঘুম স্টক করে নিয়েছি। আজ রাত জাগবো। তোমাকে নিয়ে ছাদে বসে থাকবো। কাল ছাদে যাওয়া হয়নি, আজ হবে। ছাদটা সুন্দর। ছাদ থেকে ব্রহ্মপুত্র পরিষ্কার দেখা যায়। ব্রহ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতে চাও? চাই। দেখি খোঁজ করে। তাহের হাই তুলতে তুলতে বলল, বেশি ঘুমানোর প্রবলেম কি জানো? নেশা লেগে যায়, তখন শুধু ঘুমোতে ইচ্ছা করে। তুমি কি আবার ঘুমোবে? না। বাগানে যাবে? চলো বাগানে যাই। বিকেলের চাটা বাগানে বসে খাই। ওরে সর্বনাশ! বিকেলে বাগানে যাওয়াই যাবে না। বিকেলে সাপরা খুব উত্তেজিত থাকে। বিকেলে দোতলা থেকে নিচে নামাটা হবে চরম বোকামি। বরং চলো ছাদে বসে চা খাই। বেশ, চলো। তোমাকে আরেকটা কথা বলা দরকার। আজ রাতই কিন্তু এ বাড়িতে আমাদের শেষ রজনী। কাল ভোরে আমরা চলে যাব। তোমার যা দেখার দেখে নাও। ছবি তুলতে চাইলে ছবি তোলো। ক্যামেরাটা বের করো তো। লিলিয়ানের মন খারাপ হয়ে গেল। আজই শেষ রজনী। লিলিয়ান কিছু বলল না। ছবি তোলার ব্যাপারে তার কোনো আগ্রহ দেখালো না। বিকেলে ছাদে চা খাওয়া হলো না, কারণ ছাদের দরজার চাবি নেই। সালাম চাবি নিয়ে এলো অনেক রাতে। সেই চাবিতে তালা না খোলায় তালা ভাঙতে হলো। ছাদে পাটি পেতে বিছানা করতে করতে রাত 10টার মতো বেজে গেল। লিলিয়ানের খুব শখ ছিল শাড়ি পরবে। শাড়ি জোগাড় হয়নি। সে তার সবচেয়ে সুন্দর ড্রেসটি পরে ছাদে বসে আছে। তাহের সালামকে বিদায় করে ছাদে আসবে। সে আসতে খুব দেরি করছে। একা একা ছাদে বসে থাকতে লিলিয়ানের খুব খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। তবে আজ গত রাতের মতো জোছনা হয়নি। আকাশে মেঘ, মরা জোছনা। তাহের ছাদে এলো 11টার দিকে। বিরক্ত মুখে বলল, লিলিয়ান, ছাদের প্রোগ্রামটা আধ ঘন্টা পিছিয়ে দিতে হবে। আমার চাচা খবর পাঠিয়েছেন, অত্যন্ত জরুরি কি কথা নাকি এই মুহূর্তে আমাকে বলা দরকার। তার হাঁপানির টান উঠেছে, তিনি আসতে পারছেন না। তুমি শোবার ঘরে গিয়ে বসো। আমি ফিরে এসে তোমাকে নিয়ে ছাদে যাব। তারা ছাদ থেকে নেমে এলো। লিলিয়ান বুঝতে পারছে তাকে একা ফেলে তাহেরের যেতে ইচ্ছা করছে না। লিলিয়ান বলল, আমিও যাই তোমার সঙ্গে। তিনি বলে দিয়েছেন আমি যেন একা যাই। তোমার ভয়ের কিছু নেই। তার বড় ছেলেটা এখানে থাকবে। আমি মোটেও ভয় পাচ্ছি না। তবে ওনার ছেলে এখানে না থাকলে ভালো হয়। ছেলেটাকে আমার পছন্দ না। সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। তাকানোর ধরনটা ভালো না। তাকানোর ধরন ঠিকই আছে। ওরা কখনো বিদেশি মেয়ে দেখেনি, তোমাকে অবাক হয়ে দেখছে। এতে যে তুমি অস্বস্তি বোধ করতে পারো সেই জ্ঞান ওদের নেই। তাছাড়া সে থাকবে একতলায়, তুমি দোতলায়। অসুবিধা কি? পারবে না আধ ঘন্টা থাকতে? পারবো। সিঁড়ির দরজাটা বন্ধ করে দিও। আচ্ছা। আমি মোটেও দেরি করব না। কথাটা শুনবো আর চলে আসবো। তাদের যদি ভালো কোনো শাড়ি থাকে তোমার জন্যে নিয়ে আসবো। থ্যাঙ্কস। লিলিয়ান সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে চলে এলো। তার হাতে হারিকেন। তাকে একা একা আধ ঘন্টা সময় কাটাতে হবে। আধ ঘন্টা সময় কিছুই না। দেখতে দেখতে কেটে যাবে। হিথ্রো এয়ারপোর্ট থেকে তাদের ডার্টি জোকস এর একটা বই কিনেছে। নোংরা রসিকতা পড়তে ভালো লাগে না।
তবু সময় কাটানোর জন্য নিশ্চয়ই পড়া যায়। লিলিয়ান শ্বেতপাথরের টেবিলে হারিকেন নামিয়ে রাখলো। হারিকেনের সম্ভবত কোনো সমস্যা হয়েছে। শিখা দপদপ করছে। নিভে যাবে না তো? লিলিয়ান তাকিয়ে আছে হারিকেনের শিখার দিকে। তাকিয়ে থাকতে থাকতেই কোনো রকম কারণ ছাড়া আচমকা তীব্র ভয়ে লিলিয়ান আচ্ছন্ন হয়ে গেল। তার মনে হলো ভয়ঙ্কর কোনো বিপদ ঘটতে যাচ্ছে। তাহির কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ কোনো বিপদে পড়বে। লিলিয়ান যন্ত্রের মতো পরপর ৩ বার বলল, ওহ গড, সেভ হিম প্লিজ, সেভ হিম। পরম করুণাময় ঈশ্বর, তুমি আমার স্বামীকে রক্ষা করো। লিলিয়ানের সামনে রাখা হারিকেন নিভে গেল। সে স্পষ্ট শুনল খুব হালকা পায়ে কে যেন আসছে তার ঘরের দিকে। যে আসছে তার পা ছোট ছোট। সে পা ফেলছে খুব সাবধানে। দরজার কাছে এসে সে থমকে দাঁড়ালো। এক হাতে দরজা ধরেছে তা বোঝা যাচ্ছে। দরজায় ক্যাচ ক্যাচ শব্দ হলো। এর উপস্থিতি কি লিলিয়ান টের পাচ্ছিল? কে? এ কে? লিলিয়ান আতঙ্কে অস্থির হয়ে কাঁপা গলায় বলল, কে? কে? হু ইজ দেয়ার? ছোট্ট করে কে যেন নিঃশ্বাস ফেলল। ছোট নিঃশ্বাস, কিন্তু লিলিয়ান স্পষ্ট শুনল। সে কি তার নিজের নিঃশ্বাসের শব্দই শুনেছে? ভয় পেলে মানুষের মস্তিষ্ক ঠিক কাজ করে না। তারও কি তাই হয়েছে? ডক্টর ভার্মান নিশ্চয়ই এর চমৎকার ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু তার কাছে কোনো ব্যাখ্যা নেই। তাহের সিগারেট ধরিয়েছে। বর্ষাকাল হলেও কয়েকদিন বৃষ্টি না হওয়ায় রাস্তাঘাট শুকনো। একজন যাচ্ছে সামনে সামনে, তার হাতে টর্চ লাইট। সে টর্চের আলো ফেলছে। তাহেরের সঙ্গে সঙ্গে যাচ্ছে ৪ জন যুবক। একজনের নাম তাহের, জানে সালাম, চাচার মেজো ছেলে। সে আসছে সবার পেছনে। বাকি ৩ জনকে এরা সঙ্গে যাচ্ছে কেন? কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে না। ওরাও কিছু বলছে না। চাচার এমন কি জরুরি কথা থাকতে পারে? জমিজমা সম্পর্কিত কিছু? তাহেরের পৈতৃক জমি নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যা হবার হবে। এগুলি হাতছাড়া হয়ে একদিকে ভালো হয়েছে। বন্ধন মুক্ত হওয়া গেছে। জমির কারণে তার বাবাকে অপঘাতে মরতে হয়েছে। এই অভিশাপ থেকে তাহের মুক্তি চায়। তবে বাড়িটা সে রাখবে, সংস্কার করাবে। লিলিয়ানের যখন এত পছন্দ, তাদের ছেলেমেয়েরা বড় হলে এদের দেখাতে নিয়ে আসবে। কে জানে বৃদ্ধ বয়সে সে নিজেও হয়তো ফিরে আসবে। সে এবং লিলিয়ান জীবনের শেষ সময়টা কাটাবে নদীর ধারের এই বিশাল বাড়িতে। ততদিনে গ্রামে গ্রামে ইলেকট্রিসিটিও নিশ্চয়ই চলে আসবে। দলটা নদীর পাড়ে এসে থমকে দাঁড়ালো। তাহের বলল, এখানে কি? টর্চ হাতের ছেলেটা বলল, নদীর হেই পাড়ে যাওয়া লাগবো। তাহের বিস্মিত হয়ে বলল, নদীর ওই পাড়ে কেন? ওই পাড়ে কি? সালাম, তুমি এদিকে এসো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। সালাম এলো না। সে দ্রুত সরে গেল। গেল নদীর দিকেই। সেখানে ঝাঁকড়া একটা পাকুড় গাছ। পাকুড় গাছের ডালের সঙ্গে নৌকা বাঁধা। চাঁদ উঠেনি। চারদিক অন্ধকার। নক্ষত্রের আলোয় কিছু দেখা যাচ্ছে না। অসংখ্য ঝিঁঝি পোকা ডাকছে। সামথিং ইজ ভেরি রং। তাহের দ্রুত ভাবতে চেষ্টা করছে। ৪ জন যুবক তাকে ঘিরে আছে কেন? এরা নদীর পাড়ে তাকে নিয়ে এসেছে কেন? হত্যা করতে চায়? কেন চায়? টাকা পয়সার জন্যে? মানুষ খুন করা এত সহজ? টর্চ হাতের লোকটা বলল, আসেন, নৌকায় আসেন। তাহের কি দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করবে? পারবে পালাতে? এমনও তো হতে পারে পুরো ব্যাপারটা কিছুই না। সে ভয় পাচ্ছে বলেই আজেবাজে চিন্তা করছে। হয়তো তার চাচা নদীর ওই পাড়ে আরেকটা বাড়ি করেছেন। এই ছেলেগুলিকে রাখা হয়েছে বাড়ি পাহারার জন্যে। খাড়ায় আছেন কেন? আসেন। দেরি কইরা তো কিছু লাভ নাই। তাহের যন্ত্রের মতো এগুলো। পাকুড় গাছের কাছে চাদর গায়ে আর একটা লোক দাঁড়িয়ে আছে। এই গরমে তার গায়ে চাদর কেন? লোকটা নৌকায় উঠে বসলো। তাহের এগুলো যন্ত্রের মতো। সবাই নৌকায় উঠল না। সালাম এবং টর্চ হাতে ছেলেটা পাকুড় গাছের নিচে দাঁড়িয়ে রইল। বাকি দুজন তাহেরের দুহাত ধরে নৌকায় প্রায় টেনে তুলল। চাদর গায়ের লোকটা ছাড়াও নৌকার একজন মাঝি আছে। মাঝি সঙ্গে সঙ্গে নৌকা ছেড়ে দিল। চাদর গায়ের লোকটা নিঃশ্বাস ফেলে বলল, আইস গরম বড় বেশি পড়ছে। লোকটির গলার স্বরে বোঝা যাচ্ছে সে বৃদ্ধ। তাহেরের বলার ইচ্ছা করছে, গরম বেশি, কিন্তু আপনি চাদর গায়ে দিয়েছেন কেন? তাহের কিছুই বলল না। তাহেরের হাতে সিগারেট প্যাকেট থেকে বের করে হাতে নিয়েছে। আগুন ধরাতে ভুলে গেছে। যদিও আগুন নেই, তবু তাহের অভ্যাস মতো সিগারেট মুখে দিচ্ছে এবং টানছে। চাদর গায়ে বুড়ো লোকটি খুক খুক করে কেসে বলল, নৌকা মাঝগাঙ্গে নিয়ে চলো। লোকটির মাথা থেকে চাদর সরে গেছে। তার মাথার সব চুল সাদা। থুতনির কাছে অল্প কিছু দাড়ি। দাড়ির রং কালো।
তাহেরের মনে হলো তার বুকের উপর দিয়ে বরফ শীতল পানির একটি স্রোত বয়ে গেল। এটা তাকে খুন করার জন্য এখানে নিয়ে এসেছে। গ্রামের সব খুন খারাপি হয় নদীর কাছে। নদী হত্যার চিহ্ন ধুয়ে মুছে ফেলে। জলধারার প্রবল স্রোত মৃতদেহ অনেক দূর নিয়ে যায়। জলজ প্রাণী অতি দ্রুত মৃতদেহ নষ্ট করে দেয়। চেনার উপায় থাকে না। বুড়ো বলল, আপনার সিগারেট নিভা, সিগারেট ধরান। সিগারেট ধরাইয়া আরাম কইরা একটা টান দেন। আহ, শালার গরম কি পড়ছে। তাহেরের বাঁ হাতটা একজন ধরেছিল। সে হাত ছাড়ল। তাহের পকেট থেকে দেশলাই বের করলো। তাকালো বুড়ার দিকে। মনে হচ্ছে এই বুড়াই হত্যাকারী। বুড়ো বন্দুক আনেনি। নিশ্চয়ই চাদরের নিচে ছোড়া নিয়ে এসেছে। খোলা জায়গায় বন্দুকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাবে। সেই তুলনায় ছোড়া অনেক নিরাপদ। বুড়ো বলল, ধরান, সিগারেট ধরান। তাহের সিগারেট ধরানোর চেষ্টা করছে। ধরাতে পারছে না। বাতাসের বেগ প্রবল। তাছাড়া তার হাত কাঁপছে। দেশলাইয়ের 4টি কাঠি নষ্ট হওয়ার পর পঞ্চম কাঠিটি ধরালো। তীব্র ঘামের গন্ধ পাওয়া যাচ্ছে। ঘামের গন্ধে তার বমি এসে যাচ্ছে। তাহের দেখল সবাই এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। কেউ মুহূর্তের জন্যেও দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। বুড়ো লোকটির মুখ হাসি হাসি। চাঁদের আলোয় হাসি মুখের এই বুড়োকে কি ভয়ঙ্করই না লাগছে। লিলিয়ানের শোবার ঘর অন্ধকার। হারিকেন নিভে যাওয়ার পর সলতা থেকে বিশ্রী ধোঁয়া আসছে। লিলিয়ানের নাক জ্বালা করছে। ঘরে কি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে? তার কি ঘর ছেড়ে চলে যাওয়া উচিত? সিঁড়ির দরজায় ধাক্কার শব্দ হলো। ভারী গলায় কে বলল, দরজা খুলেন। লিলিয়ান বলল, কে? খবর আছে, দরজা খুলেন, আর্জেন্ট খবর। লিলিয়ান সিঁড়ির দরজার কাছে চলে এলো। দরজা খুলল না। তার মন বলছে, দরজার আড়ালে অপেক্ষা করছে ভয়ঙ্কর বিপদ। খুলেন দরজা, খুলেন। কে যেন প্রচণ্ড শব্দে ধাক্কা দিচ্ছে। লিলিয়ান বলল, গো অ্যাওয়ে। দরজায় হিংস্র পশুর থাবার মতো থাবা পড়ছে। একজন না, কয়েকজন। লিলিয়ানের মনে হলো খুব কম করে হলেও 3জন আছে। লিলিয়ান খিকখিক হাসির শব্দও শুনল। 3জনের কোনো একজন আনন্দে হাসছে। এ আনন্দের উৎস কি? ওই সাদা চামড়া দরজা না খুললে কতক্ষণ থাকবি? আপোষে দরজা খোল। লিলিয়ান নড়ল না। দাঁড়িয়ে রইল। প্রাচীন ভারী দরজা চট করে ভাঙবে না। ভাঙতে সময় লাগবে। কতক্ষণ সময় লিলিয়ান জানে না। তাহের ফিরে আসা পর্যন্ত কি দরজা তাকে রক্ষা করবে? কিন্তু তাহের, ও কেমন আছে? তারও কি লিলিয়ানের মতোই বিপদ হয়নি? সে কি ফিরে আসতে পারবে? অনেকদিন পর লিলিয়ান তার মাকে ডাকল। ফিসফিস করে বলল, মা, আমি খুব বিপদে পড়েছি। প্রচণ্ড শব্দ হচ্ছে দরজায়। এরা দরজা ভাঙার চেষ্টা করছে। লিলিয়ান কাপা গলায় বলল, ঈশ্বর আমাকে রক্ষা করো। দরজার সামনে থেকে তার সরে যাওয়া উচিত। লিলিয়ান সরতে পারছে না। তার পা শীষের মতো ভারী হয়ে আছে। দরজার বাইরের মানুষগুলি পশুর মতো গর্জন করছে। ভাঙ দরজা, ভাইঙ্গা ধর সাদা চামড়ারে। দরজা ভেঙে পড়ার কয়েক মিনিট আগে লিলিয়ান সম্বিত ফিরে পেল। প্রথম দৌড়ে ঢুকলো শোবার ঘরে। সেখান থেকে ছুটে গেল আয়নাঘরে। কোথাও লুকিয়ে থাকতে হবে। আয়নাঘরে লুকানোর জায়গা কোথায়? কাবার্ড। কাবার্ড খুলে ভেতরে বসে থাকবে। লিলিয়ান কাবার্ড খুলে ভেতরে ঢুকল। আর তখনই 3জনের একটা দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ল। এই দলের একজন নিতান্ত চ্যাংড়া। তার হাতে 5 ব্যাটারির একটা টর্চ। তার বয়স 15-16 বেশি না। সে খিকখিক করে হাসতে হাসতে বলল,
মেম্মা কি গেছে কই? একজন বলল, পালাইছে, হয় খাটের নিচে নয় আলমারির ভিতরে। লিলিয়ান এদের কথা শুনতে পাচ্ছে, কিন্তু গ্রাম্য টানা টানা কথার অর্থ ধরতে পারছে না। লিলিয়ানের মনে হচ্ছে কাবার্ডে ঢুকে সে বড় ধরনের বোকামি করেছে। এরা প্রথমেই কাবার্ডগুলি খুঁজবে। এক এক করে খুঁজবে। তার উচিত কাবার্ড থেকে বের হয়ে আসা, খোলামেলা জায়গায় থাকা, যাতে দৌড়ে পালানোর চেষ্টা সে করতে পারে। কোণঠাসা হয়ে ধরা পড়ার কোনো মানে হয় না। ওরা হারিকেন জ্বালিয়েছে। হারিকেন নিয়ে আয়নাঘরেই বোধহয় আসছে। লিলিয়ান কাবার্ড ছেড়ে পালাবার জন্য কাবার্ডের দরজায় হাত রাখল। আর ঠিক তখন কাবার্ডের ভিতর কি যেন একটা নড়ে উঠল। ঝুনঝুন শব্দ হলো। একজন কেউ কোমল ভঙ্গিতে হাত রাখল তার পিঠে। লিলিয়ান ছোট্ট একটা নিঃশ্বাসের শব্দও যেন শুনল। কি হচ্ছে লিলিয়ানের? সে কি পাগল হয়ে গেছে? তার কি হ্যালুসিনেশন হচ্ছে? সে এখন কি করবে? চিৎকার করে উঠবে? তাতে লাভ কি? পিঠে যে হাত রেখেছে সে হাত সরিয়ে নিচ্ছে না, যেন তাকে বলার চেষ্টা করছে, ভয় নেই, কোনো ভয় নেই। আয়নাঘরে তুমি নিশ্চিন্ত মনে অপেক্ষা করো। এরা তোমাকে কিছুতেই খুঁজে পাবে না। লিলিয়ান মনে মনে বলল, আপনি যেই হন, আমার স্বামীকে রক্ষা করার চেষ্টা করুন। ও বিপদে পড়েছে। ওর বিপদ আমার চেয়েও ভয়ঙ্কর বিপদ। আমি বুঝতে পারছি। আমি খুব পরিষ্কার বুঝতে পারছি। তাহেরের সিগারেট অনেক ছোট হয়ে এসেছে। সিগারেটের শেষ অংশ এখনই নদীর জলে ফেলে দিতে হবে। এরা সম্ভবত সিগারেট শেষ করার জন্য অপেক্ষা করছে। তাহের বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি কি চান? বৃদ্ধ খিকখিক করে খানিকক্ষণ হাসল। সে একাই হাসছে, অন্য কেউ হাসছে না। বৃদ্ধ হাসি থামিয়ে বলল, বিলাত দেশটা কেমন একটু কন তো শুনি। বিলেতের খবর আমি জানি না। আমি থাকি আমেরিকায়। আমরার কাছে আমেরিকা বিলাত এক জিনিস। বৃদ্ধ চাদরের নিচে হাত ঢুকালো। তাহের জ্বলন্ত সিগারেট হাতে লাফিয়ে পড়ল নদীতে। পানির টান প্রবল। তাহেরকে টেনে নিয়ে যাচ্ছে। এরা কি তাহেরকে ছেড়ে দেবে? মনে হয় না। নৌকা নিয়ে এরা তাকে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে। তাহের ভাবার চেষ্টা করছে, তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু। খুব বেশি নয়, সম্ভাবনা ক্ষীণ, কারণ তাহের সাঁতার জানে না। লিলিয়ান আয়নাঘরের কাবার্ডে বসে আছে। কি গাঢ় অন্ধকার! এই অন্ধকার মাতৃগর্ভের অন্ধকার। কোনো মানুষের পক্ষে এই অন্ধকার সহ্য করা সম্ভব না। হঠাৎ করে অন্ধকার কমে গেল। তিনজনের দলটা আয়নাঘরে ঢুকল। কাবার্ডে বসে থাকার অর্থ হয় না। লিলিয়ান ঠিক করল, সে দরজা খুলে বের হবে, বলবে, কি চাও তোমরা? লিলিয়ান দরজা খুলতে পারল না। যে লিলিয়ানের পিঠে হাত রেখেছিল সে এবার লিলিয়ানের হাত চেপে ধরল। নরম হাত। হাত ভর্তি চুড়ি। রিন রিন করে চুড়ি বেজে উঠল। এসব কি স্বপ্নে ঘটছে? টর্চ হাতের ছেলেটি বলল, কুদ্দুস ভাই, আমার মনে হইতেছে মেমসাহেব এই ঘরে। সেন্টের গন্ধ পাইতেছি। মেমসাহেব শৈলে সেন্ট দিছে। হি 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 হি। লিলিয়ান শক্ত হয়ে আছে। এই বোধহয় কাবার্ডের দরজা খুলল। না, ঠিক তখন রান্নাঘরে ঝন করে শব্দ হলো। টিনের একটা কিছু মেঝেতে গড়িয়ে যাচ্ছে। দলের তিনজনই ছুটে গেল রান্নাঘরের দিকে। দৌড়ে যাবার জন্যে হারিকেনটা নিভে গেল। যে লিলিয়ানের হাত ধরেছে সেই তাকে কাবার্ড থেকে বের করল। টেনে নিয়ে যাচ্ছে পাশের ঘরে। চারদিকে জমাট বাঁধা অন্ধকার। চাঁদের আলো কোথায়? আজ কি চাঁদ ওঠেনি? কিছুই দেখা যাচ্ছে না। লিলিয়ান অন্ধের মতো অনুসরণ করছে। তার বোধ লুপ্ত। সে কি করছে নিজেও জানে না। তারা দুজন এখন দাঁড়িয়ে আছে একটা পর্দার আড়ালে। এটা কোন ঘর? লিলিয়ানের সব এলোমেলো হয়ে গেছে। যে তার হাত ধরে আছে সে কে? বা আসলেই কি কেউ তার হাত ধরে আছে? তিনজনের দলটি এ ঘরে এসেছে। তারা এখন খানিকটা বিভ্রান্ত। একজন বলল, গেল কই? বশির ভাই, গেল কই? এই ঘর দেখা হয়েছে? একবার দেখলাম। আবার দেখ, পর্দা টান দিয়া ফেলা।
একজন এসে পর্দা ধরল, আর তখন শোবার ঘর থেকে খিলখিল হাসির শব্দ শোনা গেল। কিশোরীর মিষ্টি রিনরিনে গলা। টর্চ হাতে ছেলেটা বলল, হাসে ক্যাডা বশির ভাই, হাসে ক্যাডা? তিনজন এগুচ্ছে শোবার ঘরের দিকে। এবার আর আগের মতো ছুটে যাচ্ছে না। কিশোরীর হাসির শব্দ আরো বাড়ল, তারপর হঠাৎ করে থেমে গেল। লিলিয়ান মনে মনে বলল, যা ঘটছে সবই আমার কল্পনা। আমার উত্তেজিত মস্তিষ্ক আমাকে এসব দেখাচ্ছে, শোনাচ্ছে। আসলে কেউ আমার হাত ধরেনি, কেউ আমাকে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে না। আমি নিজেই জায়গা বদল করছি এবং কল্পনা করছি প্রচন্ড ভয়ের কারণে আমার এরকম হচ্ছে। ডক্টর ভার্মান আমাকে তাই বলতেন। তারপরেও লিলিয়ান ফিসফিস করে বলল, আপনি কে? ছোট্ট নিঃশ্বাসের শব্দ শোনা গেল। কোনো জবাব পাওয়া গেল না। লিলিয়ান বের হয়ে এলো পর্দার আড়াল থেকে। নিজের ইচ্ছায় নয়, যে তার হাত ধরেছিল সেই তাকে টেনে বের করলো। সে চরকির মতো ঘুরছে, এই ঘর থেকে ওই ঘরে, যেন এক মজার খেলা। একসময় লিলিয়ান লক্ষ্য করল সে লোহার পেঁচানো সিঁড়িতে দাঁড়িয়ে। বাইরের অন্ধকার গাঢ় নয়, অস্পষ্টভাবে সবকিছুই দেখা যাচ্ছে। এখন আর কেউ তার হাত ধরে নেই। এতক্ষণ যা ঘটেছিল সবই কল্পনা। মস্তিষ্ক তার নিজস্ব নিয়মে তৈরি করেছে বিভ্রম, এবং তাকে নিয়ে এসেছে ঘরের বাইরে। অশরীরী বলে কিছু নেই, কিছু থাকতে পারে না। লিলিয়ান খুব সাবধানে লোহার সিঁড়ি দিয়ে নামছে, এতটুকু শব্দও যেন না হয়। তাকে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হবে, অনেক দূর যেতে হবে, যেন কেউ তার নাগাল না পায়। সিঁড়ি এত দুলছে কেন? মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। খুব হাওয়া, উড়িয়ে নিয়ে যাবার মতো হাওয়া। এই ব্যাপারগুলি তো স্বপ্নে ঘটেছিল। এখনো কি সে স্বপ্ন দেখছে? পুরোটাই কি স্বপ্ন? লিলিয়ানের শরীর অবসন্ন, অসম্ভব ক্লান্ত। ঘুমে চোখ জড়িয়ে আসছে। ইচ্ছা করছে সিঁড়ির রেলিং জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মনে হচ্ছে সে জেগে আছে হাজার বছর ধরে। সে একতলায় নেমে এসেছে। তার সামনেই এ বাড়ির ভাঙা প্রাচীর। ফিসফিস কথা শোনা যাচ্ছে। নিচেও কি কেউ অপেক্ষা করছে তার জন্যে? নাকি ওরাই নেমে এসেছে নিচে? দোতলা থেকে টর্চের আলো ফেলল সিঁড়িতে। আলো এদিক ওদিক যাচ্ছে, খুঁজে বেড়াচ্ছে লিলিয়ানকে। আর একটু হলেই সে আলো পড়ত লিলিয়ানের মুখে। লিলিয়ান ক্লান্ত গলায় ফিসফিস করে বলল, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি। কার কাছে সে সাহায্য চেয়েছে? উত্তেজিত বিভ্রান্ত মস্তিষ্কের কাছে, নাকি যে অশরীরী নারী তার হাত ধরে ছিল তাকে? লিলিয়ান জানে না, সে জানতেও চায় না। প্রয়োজন হলে সে চোখ বন্ধ করে থাকবে। অশরীরী নারীমূর্তি তার হাত ধরে টেনে নিয়ে যাক। লিলিয়ান আবারও বলল, আপনি কোথায়? আপনি আমাকে সাহায্য করুন। আর ঠিক তখন সে নারীমূর্তিকে দেখতে পেল। ভাঙা দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শিরীষ গাছের আড়ালে সে দাঁড়িয়ে। সে হাত ইশারায় লিলিয়ানকে ডাকল। লিলিয়ান মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। নারীমূর্তি সহজ স্বাভাবিক ভঙ্গিতে আগে আগে যাচ্ছে। পেছনে পেছনে এগুচ্ছে লিলিয়ান। পাঁচিলের বাইরে এসেই নারীমূর্তি ছুটতে শুরু করল। সে লিলিয়ানকে কিছুই বলেনি। তবু লিলিয়ানের মনে হলো তাকে যেন এই অশরীরী মূর্তি বলছে, ভয় পেও না, তুমি আমার পেছনে পেছনে দৌড়াতে থাকো। আমবাগান ছাড়িয়ে খোলা মাঠ, আবার খানিক ঝোপঝাড়, চষা ক্ষেত। নারীমূর্তি দ্রুত ছুটছে, একবারও পেছন ফিরে তাকাচ্ছে না। লিলিয়ান কাতর গলায় বলল, পারছি না, আমি পারছি না, একটু থামুন, প্লিজ, একটু থামুন। নারীমূর্তি থামছে না, ছুটছে, আরো দ্রুত ছুটছে। তারা একসময় চলে এলো নদীর তীরে। আর তখনই মেঘের আড়াল থেকে চাঁদ স্পষ্ট হলো। ঝলমল করে উঠল নদী ও নদীর ওপাশের বনভূমি। নারীমূর্তি থমকে দাঁড়িয়েছে। হাত ইশারায় নদীর তীরে পড়ে থাকা কি একটা যেন দেখাচ্ছে। লিলিয়ান সেদিকে তাকাচ্ছে না। সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নারীমূর্তির দিকে। কি সুন্দর মায়াময় একটি মুখ, লম্বা বিনুনি করা চুল, শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে।
লিলিয়ান বলল, আপনি কে? আপনি কি আমার কল্পনা নাকি সত্যি কিছু? নারীমূর্তি হাসল। কি সুন্দর সে হাসি! লিলিয়ান হাসির শব্দও শুনল। আপনি কি বলবেন না আপনি কে? ছায়ামূর্তি নাসূচক মাথা নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই যেদিক থেকে এসেছিল সেদিকে ছুটতে শুরু করল। লিলিয়ান চেঁচিয়ে বলল, আপনি কোথায় যাচ্ছেন? ছায়ামূর্তি ছুটতে ছুটতে কি যেন বলল। বাতাসের শব্দে তা শোনা গেল না। লিলিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ ফিরিয়ে নিতে পারছে না। চোখ ফিরিয়ে নিয়ে আশেপাশে তাকাতেই দেখতে পেত নদীর তীরে চিত হয়ে যে মানুষটি শুয়ে আছে সে তাহের। এখনো তার দেহে প্রাণ আছে, সে বেঁচে যাবে, সে নিশ্চয়ই বেঁচে যাবে। জ্যোৎস্নাপ্লাবিত জলরাশি, তার ধার ঘেঁষে ছুটে যাচ্ছে এক নারীমূর্তি। বাতাসে তার শাড়ির আঁচল উঠছে, রিন রিন করে বাজছে হাতের চুড়ি। পনেরো বছর পর লিলিয়ান আবার তাহেরকে নিয়ে ইন্দার ঘাটে এসেছে। তাদের সঙ্গে দুটি ফুটফুটে মেয়ে, 11 বছরের সারা, 7 বছরের রিয়া। দুজনই হয়েছে মার মতো, শুধু চোখ পেয়েছে বাবার, বড় বড় কালো চোখ। মার নীল চোখ কেউই পায়নি। দুজনই খুব হাসি খুশি মেয়ে, কিন্তু এদের চোখের দিকে তাকালে মনে হয় চোখ ভর্তি জল, এক্ষুনি বুঝি কাঁদবে। তাদের আসা উপলক্ষে বাড়িঘর ঠিক করা হয়েছে, বাড়ির চারপাশের বাগান পরিষ্কার করা হয়েছে। মেয়ে দুটি মহানন্দে বাগানে ছোটাছুটি করছে। রিয়া ছুটতে গিয়ে উল্টে পড়ে হাঁটুতে ব্যথা পেয়েছে, হাঁটুর চামড়া ছিলে গেছে। কিন্তু রিয়া হাঁটু চেপে ধরে হাসছে, যেন এই বাগান বাড়িতে ব্যথা পাওয়াও এক আনন্দজনক অভিজ্ঞতা। তাহের নিজেও বাগানে, সে খুব ব্যস্ত। আম গাছের ডালে দোলনা টানানোর চেষ্টা করছে। ডাল উঁচু, চেয়ারে দাঁড়িয়ে নাগাল পাওয়া যাচ্ছে না। বড় মেয়ে সারা বাবাকে সাহায্য করবার জন্য এগিয়ে এলো। সে গম্ভীর গলায় বলল, বাবা শোনো, তুমি যদি দুদিন পর বলো বেড়ানো শেষ হয়েছে, এখন আমেরিকা ফিরে যাব, তাহলে কিন্তু হবে না, আমরা খুব রাগ করব। তাহলে আমাকে কি করতে হবে? এখানে থাকতে হবে। কতদিন? ফর ইটার্নিটি। তাহের হো হো শব্দে হাসছে। হাসির শব্দে লিলিয়ান এসে দোতলার বারান্দায় দাঁড়ালো। তাহের উঁচু গলায় বলল, এই যে বিদেশিনী, দয়া করে মগ ভর্তি কাপাচিনো কফি বানিয়ে নিচে এসে আমাকে সাহায্য করো। এখন কফি বানানো যাবে না, সরঞ্জাম নেই। কোনো অজুহাত শুনতে চাই না, কফি বানাতে হবে। ছোট মেয়ে রিয়া চেঁচিয়ে বলল, বাবার জন্যে কফি বানাতেই হবে। লিলিয়ান রান্নাঘরের দিকে গেল না, সে ঢুকলো আয়নাঘরে। দরজা বন্ধ করে দিল। অন্ধকার হয়ে গেল আয়নাঘর। সে গলার স্বর নামিয়ে প্রায় ফিসফিস করে বলল, আপনাকে দেখানোর জন্যে আমি আমার বাচ্চা দুটিকে নিয়ে এসেছি। আপনি কি দেখেছেন তাদের? কেউ জবাব দিল না। লিলিয়ান বলল, আপনি কি তাদের একটু আদর করে দেবেন না? নীরবতা ভঙ্গ হলো না। আয়নাঘরের স্তব্ধতা ভাঙল না। লিলিয়ানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। 15 বছর আগে এক ভয়ঙ্কর জটিল সময়ে কেউ একজন তার হাত ধরে বলার চেষ্টা করেছিল, কোনো ভয় নেই, সেই দুঃসময় আজ আর নেই।
জীবন তার মঙ্গলময় বিশাল বাহু মেলে লিলিয়ানকে জড়িয়ে ধরেছে। আজ আর আশ্বাসের বাণী শোনার তার প্রয়োজন নেই। লিলিয়ান আবার বারান্দায় এসে দাঁড়ালো। নিচে খুব মজা হচ্ছে। দোলনা তৈরি হয়ে গেছে, তাহের দোল খাচ্ছে। মেয়েরা বাবাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, পারছে না। লিলিয়ান আপন মনে বলল, আমি কেউ না, অতি তুচ্ছ একজন, তবু ঈশ্বর কেন এত সুখ আমার জন্য রেখেছেন। খুট করে শব্দ হলো। আয়নাঘরের দরজা খুলে গেল। লিলিয়ানের মনে হলো নূপুর পায়ে কে যেন আসছে তার দিকে। এই তো লিলিয়ান তার পা ফেলার ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছে। লিলিয়ান বাগানের দিকে ইশারা করে স্পষ্ট স্বরে বলল, ওই দেখুন, ও হচ্ছে সারা, আমার বড় মেয়ে। আর নীল জামা পরা মেয়েটা রিয়া। দুজনই খুব দুষ্টু। তাহের দোল খাওয়া বন্ধ করে উঁচু গলায় বলল, মেয়েরা, তোমাদের মাকে দেখো, অকারণে কাঁদছে। ব্যাপারটা কি বলো তো? এই মহিলার অকারণে কাঁদার রোগ আছে, আগেও কয়েকবার লক্ষ্য করেছি। রিয়া বড়দের মতো গম্ভীর গলায় বলল, আমার মনে হয় মার চোখে কোনো প্রবলেম আছে। লিলিয়ান খুব কাঁদছে? অসম্ভব সুন্দর এই দিনে কেউ কাঁদে না। লিলিয়ান কাঁদছে। কাঁদতে তার বড় ভালো লাগছে।